আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় ঘোষণা। রাজ্যপালের অভিভাষণের পর বিধানসভায় আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিভিন্ন নির্দেশ উপেক্ষা করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে কড়া চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন 9 ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এ রাজ্যের 25 জন বরিষ্ঠ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে কলকাতা মেট্রোর ব্লু লাইন করিডরের 15টি স্টেশনে টানেল ভেন্টিলেশন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। রাজ্যে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণা। সকাল 10:30টায় বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ রায় ঘোষণা করবেন। গত বছর পুজোর ছুটির আগে 8ই সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন 2 বিচারপতির বেঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে দায়ের এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে পৌঁছয় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত গত বছর 16ই মে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু আর্থিক সংকটের কারণ দেখিয়ে আরও 6 মাস অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় রাজ্য। সমস্যা সমাধানের প্রত্যাশায় বহু প্রতীক্ষিত এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য বিধানসভায় আজ অন্তর্বর্তী বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিনের বিরতির পর আজ ফের অধিবেশন বসবে। শুরুতেই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বিধানসভায় বক্তব্য রাখবেন। পরে মুখ্যমন্ত্রীর ঘরে আয়োজিত হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। মন্ত্রিসভা বাজেট প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর বিধানসভায় তা পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, আশাকর্মীদের বেতন সহ অন্যান্য বিষয়ে বাজেট প্রস্তাবে কি ঘোষণা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী। নির্বাচন কমিশন একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের মুখ্য সচিবকে কড়া ভাষায় চিঠি দিয়েছে। 5টি বিষয়ের উল্লেখ করে কমিশন জানিয়েছে, বারংবার নির্দেশ সত্ত্বেও এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এখনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। 9 ফেব্রুয়ারি দুপুর 3টের মধ্যে এইসব বিষয়ের পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। চিঠিতে কমিশন যে বিষয়গুলি বিশেষভাবে উল্লেখ করেছে তার মধ্যে প্রথমেই রয়েছে 2 জন ইআরও, 2 এইআরও এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের না হওয়ার প্রসঙ্গ। বিধি বহির্ভূতভাবে 11 জন অতিরিক্ত এইআরওকে শুনানির কাজে নিযুক্ত করার জন্য বসিরহাট 2-এর বিডিও ও এইআরও সুমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করার নির্দেশও কার্যকর হয়নি। 3 ইলেকটোরাল রোল অবজারভার অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলির নির্দেশ বাতিল করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল, তাও মানা হয়নি বলে কমিশন উল্লেখ করেছে। এসটিও, এসটিএম স্তরের আধিকারিকদের নির্বাচন কমিশন নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ইআরও এবং রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করার বিষয়েও রাজ্য এখনও পদক্ষেপ করেনি বলে জানানো হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ না হলে বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করা হবে বলেও চিঠিতে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এ রাজ্যের 25 জন বরিষ্ঠ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন এবং তার সঙ্গে বিকল্প নামের তালিকা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্বাচন কমিশনের বেছে নেওয়া আধিকারিকদেরই প্রশিক্ষণে যোগ দিতে বলা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, একাধিকবার রাজ্য সরকারের কাছে আধিকারিকদের নামের তালিকা চাওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তালিকা না পাওয়ায় কমিশন স্বতঃপ্রণোদিতভাবে ওই তালিকা তৈরি করে। কমিশন জানিয়েছে, নতুন দিল্লিতে আজ এবং আগামীকাল কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্যাচ ভিত্তিক ব্রিফিং বৈঠক হবে। তালিকাভুক্ত সব আধিকারিকদের সেখানে হাজির থাকতে বলা হয়েছে। তবে শারীরিক অসুস্থতার কারণে এক আইপিএস আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে নোটিশ জারি করে আগামী সোমবারের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে
গতকাল নির্বাচন কমিশন ও সিইওর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানি হয়। ছোটখাটো অসঙ্গতির কারণে ভোটারদের শুনানির নোটিশ পাঠানোর ক্ষেত্রে আরও বেশি সংবেদনশীল হতে বলেছেন প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রীর হয়ে গতকাল আদালতে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। সরাসরি সওয়াল না করলেও শুনানির সময় নিজের বক্তব্য পেশ করার অনুমতি চান মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি তা মঞ্জুর করেন। এদিকে প্রচারের আলোয় থাকার জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করে বলেছেন, এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো আদালতের রায়ে স্বীকৃতি দেওয়া হয়নি। माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने आधार को लेकर फिर से एक बार उनका जो पॉलिटिकल स्टेटमेंट है, द स्टेटमेंट व्हिच इज नॉट एट ऑल फैक्चुअल, उस स्टेटमेंट को उन्होंने रटाया फिर से एक बार दोहराया। ममता बनर्जी वेस्ट बंगाल से लेकर सब जगह में बोलती रही है कि कोर्ट ने आधार को मान्यता दी है। यानी किस तरीके की मान्यता दी है? ममता बनर्जी और उनकी पार्टी मानती है कि सुप्रीम कोर्ट ने आधार कार्ड को एज ए प्रूफ ऑफ सिटीजनशिप के तरह मान्यता दी है, लेकिन सुप्रीम कोर्ट का या कोर्ट का कहीं पे भी ऐसा उल्लेख नहीं हुआ। বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, নির্বাচনের আগে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে একের পর এক নাটক মঞ্চস্থ করছেন। वो नौटंकी के मास्टर। चुनाव है, चुनाव में नौटंकी पिछले चुनाव में पैर टूट गया और जो रिजल्ट आया पैर ठीक। तो अभी SIR में जितनी गड़बड़ियां ममता बनर्जी ने की है, अपने दफ्तर से TMC के वर्करों के द्वारा अधिकारियों के साथ मिलकर के वहां के अधिकारियों को TMC का कार्यकर्ता बना दिया है और उल्टे जा रही है सुप्रीम कोर्ट। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। সদস্য পদে নিযুক্ত হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচি এবং বর্ণালী মুখোপাধ্যায়। সংবিধানের 316 একের অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষমতা রাজ্যপালের হাতে রয়েছে। সেই বিধান মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে কলকাতা মেট্রোর ব্লু লাইন করিডোরের 15টি স্টেশনে টানেল ভেন্টিলেশন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। নোয়াপাড়া কারশেডে গতকাল এক অনুষ্ঠানে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু S মিশ্র সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে এই কাজের সূচনা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 585 কোটি টাকা ব্যয়ে 4 বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিকে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কলকাতা মেট্রো প্রকল্পের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন। গতকাল তিনি বলেন, মাত্র 366 মিটার রুটে স্তম্ভ বসানোর জন্য সপ্তাহান্তে রাতের বেলা অল্প সময়ের জন্য ট্রাফিক ব্লক প্রয়োজন। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ তা কার্যকর করছে না। কলকাতা হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ এগোয়নি। 6/1/2026 পেরিয়ে আজকে আমরা 4/2/2026 দাঁড়িয়ে আছি। প্রায় 1 মাস 30 দিন হয়ে গেছে। কন্টেম্প্ট অফ কোর্ট হচ্ছে। রাজ্য সরকারের মুখ আবার পুড়বে। বেশ কিছু টাকা খরচা করে রাজ্য সরকার এই একই কাজ করবেন এবং তারপরে যদি হয় তাহলে হবে। এই দীর্ঘসূত্রিতার কারণ আমরা মনে করছি। রাজ্যের সব জেলাতেই এখনো হালকা শীতের আমেজ রয়েছে। আগামী দুদিনের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কম 16.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় ঘোষণা। রাজ্যপালের অভিভাষণের পর বিধানসভায় আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক যাত্রী পরিবহন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু ও কাশ্মীর সফর করবেন। 3 দিনের সফরে তিনি নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর গতকাল ওয়াশিংটনে খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলনে যোগ দিয়ে বিরল খনিজ সংক্রান্ত বিভিন্ন প্রতিকূলতা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে দ্বিমাসিক বৈঠক শুরু করেছে, ফলাফল আগামীকাল। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ ফাইনালে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক যাত্রী পরিবহন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির উদ্বোধন করবেন। দেশের নাগরিক কেন্দ্রিক পরিবহন সমস্যা সমাধানে ও সমবায় ক্ষেত্রকে মজবুত করতে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমবায় মন্ত্রক জানায়, এই প্ল্যাটফর্মটিতে গাড়ির চালকদের হাতেই মালিকানা থাকবে এবং মূল্য নির্ধারণ ও পরিচালনার ভার সম্পূর্ণরূপে চালক বা সারথীদের উপর বর্তাবে। পাশাপাশি এটির মূল্য নির্ধারণ পদ্ধতিতে কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না, থাকবে না কোনো কমিশন। ফলে অন্যান্য প্রচলিত অ্যান্টিগ্রেটর ভিত্তিক প্ল্যাটফর্মগুলির থেকে এটি আলাদা হবে। সমবায় মন্ত্রক আরও জানায়, ভারত ট্যাক্সি সারথীদের জন্য স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, অবসর সংক্রান্ত নিরাপত্তার বিষয়গুলির উপর জোর দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু ও কাশ্মীর সফর করবেন। 3 দিনের এই সফরে তিনি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। আগামীকাল সকালে তিনি কাঠুয়া জেলার হীরানগরে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন এবং সীমান্ত থেকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী কর্তৃক স্থাপিত নতুন সরঞ্জাম পরিদর্শন করবেন। বিকেলে তিনি জম্মুর লোকভবনে নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠক করবেন। আগামী 7 ফেব্রুয়ারি মন্ত্রী শ্রীনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। 7 ফেব্রুয়ারি বিকেলে শ্রীনগর থেকে ছত্তিশগড়ের রায়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। হোয়াইট নাইট কোর সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, অপারেশন ক্র্যাশ আইয়ের আওতায় জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে। ছত্রু অঞ্চলে দ্বিচার এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালাচ্ছে। ওই এলাকায় জঙ্গি উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে তল্লাশি শুরু হলে দুপক্ষের গুলিলড়াই শুরু হয়ে মারা পড়ে এক জঙ্গি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিরল খনিজ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর নেতৃত্বে আয়োজিত গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলনে যোগ দিয়ে ডক্টর জয়শঙ্কর বিরল খনিজের ক্ষেত্রে ফোর্জ উদ্যোগের প্রতি ভারতের সমর্থনের কথা তুলে ধরেন। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, সম্মেলনে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন, রেয়ার আর্থ করিডোর ইত্যাদি ভারতের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিরল খনিজের বিশ্বব্যাপী বাজারকে পুনর্গঠন করার লক্ষ্যে বন্ধু এবং অংশীদার দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। কোল ইন্ডিয়া লিমিটেডের বোর্ড গতকাল চিলিতে একটি হোল্ডিং কোম্পানি স্থাপনের অনুমোদন দিয়েছে। এর ফলে লিথিয়াম ও তামা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ভারত ও চিলি উভয় দেশই একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে অগ্রসর হচ্ছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি বলেন, ভারত ও চিলির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শীঘ্রই সমাপ্ত হবে। চিলিতে লিথিয়াম, তামা, রেনিয়াম, মলিবডেনাম এবং কোবাল্টের বিশাল ভাণ্ডার রয়েছে, যা ইলেকট্রনিক্স এবং সৌরশক্তি ক্ষেত্রের জন্য অপরিহার্য। সিআইএল জানিয়েছে, চিলিতে প্রস্তাবিত এই হোল্ডিং কোম্পানিতে তারা 100% মালিকানা ধরে রাখবে। বিশ্বের অন্যতম প্লাস্টিক প্রদর্শনী প্লাস্ট ইন্ডিয়া 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক স্তরে 2000-এরও বেশি অংশগ্রহণকারী মেশিনারি, কাঁচামাল এবং চক্রাকার অর্থনীতি ক্ষেত্রে তাদের অত্যাধুনিক উদ্ভাবন প্রদর্শন করবেন। এই অনুষ্ঠানে বাণিজ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, পর্যটন সংক্রান্ত ভারতের কৌশলগত শক্তি তুলে ধরা হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন বর্তমান কংগ্রেস সরকার সে রাজ্যের হিন্দু মন্দির ও ঐতিহ্যকে লক্ষ্য করে বিভেদ ও তোষণের রাজনীতিতে লিপ্ত হচ্ছে। তেলেঙ্গানার মেহবুবনগরে এক জনসভায় তিনি বলেন, বিজেপি সনাতন ধর্ম এবং হিন্দু ভাবাবেগ রক্ষার অঙ্গীকার করেছে। তিনি সতর্ক করে বলেন, কংগ্রেসকে এই কাজের ফল ভোগ করতে হবে। কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়গুলি নিয়ে প্রচার চালানোর আহ্বান জানান তিনি বলেন, বিজেপি তেলেঙ্গানায় সুশাসন প্রতিষ্ঠা করবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মৈত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জন ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লোকসভায় গতকাল এক বিবৃতিতে তিনি জানান, এই বাণিজ্য চুক্তির ফলে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বিশেষত কৃষি ও ডেয়ারি ক্ষেত্রে স্বার্থ সুরক্ষিত রেখে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, এবছর 2 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোনে বার্তালাপ করেন। এই আলোচনার পরেই রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করে 18% করার কথা ঘোষণা করেন। मैं इस सम्मानित सदन के समक्ष यह दोहराना चाहता हूं कि खाद्य और कृषि क्षेत्र में भारत की प्रमुख संवेदनशीलता को पूर्णतः ध्यान रखा गया है। साथ ही यह साझेदारी लघु एवं मध्यम उद्यमों, एमएसएमईज, उद्यमियों, कुशल श्रमिकों और उद्योग के लिए नए अवसर खोलेगी, उन्नत प्रौद्योगिकियों तक पहुंच को सुगम बनाएगी और भारत के मेक इन इंडिया फॉर द वर्ल्ड, डिजाइन इन इंडिया फॉर द वर्ल्ड और इनोवेट इन इंडिया फॉर द वर्ल्ड के दृष्टिकोण को साकार करने में सहायक होगी। উল্লেখ্য, বিরোধীদের তুমুল হৈহট্টগোলের মধ্যেই পীযূষ গোয়েল এই বিবৃতি দেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটি সুদের হার নিয়ে আলোচনা করতে গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গতকাল দ্বিমাসিক বৈঠক শুরু করেছে। এই বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল। অর্থনীতিবিদদের ধারণা, এবার আরবিআই সুদের হারে কোনো পরিবর্তন করবে না। 2025 সালের শুরু থেকে ইতিমধ্যে রেপো রেট 125 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ওড়িশা সফরের পঞ্চম দিনে আজ শিমলিপালে টাইগার রিজার্ভে যাবেন। তিনি আজ ভোরে রাইরাংপুরে শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দেন। এরপর শ্রীমতী মুর্মু তাঁর নিজের গ্রাম পাহাড়পুরে এসএলএস মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। স্কুলটি তাঁর প্রয়াত স্বামী ও পুত্রদের স্মৃতিতে প্রতিষ্ঠিত। বিকেলে শিমলিপাল টাইগার রিজার্ভে স্থানীয় আদিবাসী মহিলা ও যুব দলের সঙ্গে কথা বলবেন তিনি। আগামীকাল ভুবনেশ্বরে ব্ল্যাক সোয়ান কমিটি সামিট ইন্ডিয়ায় যোগ দেবেন তিনি। পনাজিতে শুরু হয়েছে গোয়া বইমেলা। গতকাল মেলার উদ্বোধন করেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। 5 দিনব্যাপী এই বইমেলায় ইংরেজি, কোঙ্কণি, মারাঠি ও হিন্দি ভাষার বই নিয়ে 200-এরও বেশি প্রকাশনী যোগ দিয়েছে। মেলার মূল আকর্ষণ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকীতে একটি বিশেষ গ্যালারি। গোয়া বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর কিরণ ঠাকুর বলেন, এই উৎসবটি রাজ্যটিকে একটি স্বতন্ত্র সাহিত্য সংক্রান্ত পরিচয় প্রদান করবে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গের 25 জন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন খারিজ করে দিয়েছে। আবেদনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে দেওয়া বিকল্প নামের তালিকাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্বাচন কমিশনের বেছে নেওয়া আধিকারিকদেরই প্রশিক্ষণে যোগ দিতে বলা হয়েছে। পুনর্বিবেচনার জন্য ওই আর্জির প্রেক্ষিতে কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্যাচভিত্তিক ব্রিফিং বৈঠকে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ ও আগামীকাল। তালিকাভুক্ত সব আধিকারিকদের সেখানে হাজির থাকতে হবে। এর আগে একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আধিকারিকদের নামের তালিকা চাওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তালিকা না পাওয়ায় কমিশন স্বতঃপ্রণোদিতভাবে ওই তালিকা তৈরি করে। এরপরই রাজ্য সরকারের তরফে 9 জনের একটি তালিকা পাঠিয়ে কমিশনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। নেপালে সাধারণ নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে সে দেশে কয়েক হাজার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গত বছর জেনজি বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলির নেতৃত্বে জোট সরকার ক্ষমতাচ্যুত হয়। তারপর প্রথমবারের জন্য নির্বাচন হবে নেপালে। মার্চের 5 তারিখ অনুষ্ঠিত হবে নির্বাচন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ভদোদারার বিসিএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বেঙ্গালুরু দ্বিতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ খেতাব জয়ের লক্ষ্যে খেলতে নামবে। অন্যদিকে দিল্লি এর আগে 3বার ফাইনালে উঠেও জয় নিশ্চিত করতে পারেনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের প্রথম সমবায় ভিত্তিক যাত্রী পরিবহন প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু ও কাশ্মীর সফর করবেন। 3 দিনের সফরে তিনি নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ওয়াশিংটনে খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলনে যোগ দিয়ে বিরল খনিজ সংক্রান্ত বিভিন্ন প্রতিকূলতা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হলো।